হ্যালো লাভার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? অনেকদিন পর আমি আবার ভিডিও আপলোড করতেছি। আশা করতেছি তোমাদের ভালো লাগবে। যেহেতু আমার চ্যানেলে প্রবলেম চলতেছে, তো এখন ওটার সমাধান হয় নাই। ওটার সমাধান হতে টাইম লাগবে, সেপ্টেম্বর পর্যন্ত। আমি তারপরেও ভিডিও আর কি দেওয়ার ট্রাই করতেছি, যাতে তোমরা অনেক বেশি রিকোয়েস্ট করতেছিলা। আমি ভাবলাম ঠিক আছে। আর যেহেতু এখন কোনো এডিটর দিয়ে এডিট করানো হবে না, কারণ চ্যানেলে মনিটাইজেশন নাই, তো এডিটর দিয়ে তো আর আমি এডিট করাইতে পারতেছি না। তো আমি যদি পার্সোনালি এডিট করতে যাই, তাহলে ধরো আমার পক্ষে তো লং টাইম ভিডিও এডিট করা সম্ভব না, যেহেতু আমি সকাল 8টা টু সন্ধ্যা 7:30 পর্যন্ত আমার ডিউটি। এদিকে আরিপার 7:30 থেকে স্কুল শুরু হয়ে যায়। তো আমার টাইম নেই, আমি ওরকম আর কি টাইম ম্যানেজ করে উঠতে পারবো না। তো সেক্ষেত্রে ভিডিও হয়তো একটু লেটে আসতে পারে। তবে আমি শুধু তুমি চাও যদি এই গল্পটা পুরোপুরি শেষ করে দেবো, হার্টলেস গল্পটা শেষ করে দেবো, তাতে আমার চ্যানেল আর কখনো ঠিক হলেও সমস্যা নেই, না হলেও সমস্যা নেই। লাগে আমি আর কখনো টেকউপ ডাবিং করবো না, কিন্তু তোমাদের এই রানিং গল্পটা আমি কমপ্লিট করে দেবো, এটা আর কি ভাবছি। অনেকদিন পর ভয়েস দিচ্ছি, ভয়েসটা ক্র্যাক করতেছে। আই থিঙ্ক ভয়েস তোমাদের শুনতে বেশি একটা ভালো লাগতেছে না। যাই হোক, আমি চেষ্টা করবো তোমাদের গল্পগুলো দিয়ে দেওয়ার, আর তোমরা একটু পেশেন্টলি ওয়েট করো। এখন আমি যদি তোমাদের জন্য সুন্দর সুন্দর গল্প দিই, এই সময়টা তোমাদের উচিত আমার পাশে একটু থাকা। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ঠিক আছে, সবাই ভালো থেকো, আর আমার জন্য আর ফ্যামিলির জন্য দোয়া করো। আমার আম্মুর রিসেন্ট একটা অপারেশন হয়েছে, সো উনি অসুস্থ। আমার বাসায় পরিস্থিতিটা খুব একটা স্টেবল না, তো বাসায় এখন আমি আছি, তো সবটা ম্যানেজ করা আমার পক্ষে একটু প্রবলেমই হয়ে যাইতেছে। তারপর আমি চেষ্টা করবো মাঝে মাঝে ভিডিও দিয়ে এটা শেষ করে দেওয়ার। আমি বলতে পারতেছি না আমি রেগুলার দেবো, বাট আমি দিব। সবাই অনেক ভালো থেকো, টাটা। জাঙ্কুক জানে তের এসব রাস্তায় চলাফেরা করার অভ্যাস নেই, তাই জাঙ্কুক ভাঙা রাস্তা আসার আগেই তের কোমর শক্ত করে জড়িয়ে ধরে তার দিকে চেপে ধরে। তে অবাক হয় জাঙ্কুকের এই কাণ্ডে, তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই সামনে থাকা ভাঙা রাস্তাটায় ভ্যানটা জোরে ঝাঁকুনি দিয়ে ওঠে। তে বুঝে জাঙ্কুক এমনটা কেন করেছে। তেও না জানার ভান করে জাঙ্কুকের সাথে আরো ঘেঁষে বসে। জিমিন থেকে চারপাশের পরিবেশ দেখাচ্ছে। তে এমন ভাবে দেখছে যেন সে জিমিনের কথায় অনেক মনোযোগী। বাকি জাঙ্কুক যে তার কোমর জড়িয়ে ধরেছে, এটা সে বুঝতেই পারেনি। আয়ুর শ্বশুর বাড়ির কাছে আসলে জিমিন দূর থেকেই দেখায় বাড়িটা। ভাবি, দূরে যে ওই জমিদার বাড়ি দেখতেছো না, ওইটাই আয়ু বাবুর শ্বশুর বাড়ি। আয়ুর শ্বশুর কি জমিদার? না, গ্রামের প্রধান, গ্রাম প্রধান আর কি। বাহ, ভালো তো। ভ্যান জমিদার বাড়ির ভেতরে ঢোকার শব্দে আয়ুর শ্বশুর গবলিন, শাশুড়ি নুনা, আয়ু এবং তার স্বামী সুখ সহ ননদ অলিভিয়া বেরিয়ে আসে। তারা আসতেই জাঙ্কুক সবার আগে গিয়ে গবলিনকে সালাম করে, তারপর জিমিন করে। তেও বুঝে তাকেও সালাম করতে হবে। তে গিয়ে একে একে সবাইকে সালাম করে। তের মনে হলো যেহেতু আয়ুর শ্বশুরবাড়ির লোক ননদ অলিভিয়াও, তাকেও সালাম করা উচিত। তে যায় অলিভিয়াকে সালাম করতে। জিমিন তাড়াতাড়ি আটকায়। জিমিন আয়ুকে জড়িয়ে ধরলে তেও ধরে। তে আগে কখনো এসব পরিস্থিতিতে পড়েনি, এই জন্য কি করবে বুঝে উঠতে পারছে না। জাঙ্কুক গিয়ে তের হাত ধরে টেনে এনে পাশে দাঁড় করায়। জাঙ্কুক তের চোখের দিকে তাকিয়ে ইশারা করে শান্ত হতে। তের এতক্ষণে মনে হলো সুস্থ নিঃশ্বাস ফেলতে পারবে। নুনা জাঙ্কুককে বলে ভেতরে যেতে। জাঙ্কুক, তে আর জিমিন সহ ভেতরে যায়। জাঙ্কুকরা ভেতরে গেলে আয়ু বসার ঘরের সোফায় বসতে বলে। নুনা তাদের ঘরের কাজের লোককে বলে জিনিসগুলো ভ্যান থেকে ঘরের সামনে নিয়ে এসে রাখতে। তারা তেমনই করে। আয়ু গিয়ে তাদের জন্য হালকা নাস্তার আয়োজন করে। আয়ুর ননদ অলিভিয়া এসে জাঙ্কুকের পাশে বসে মিষ্টি একটা হাসি দিয়ে বলে, কেমন আছেন বিয়াই? অলিভিয়ার মুখে কেমন আছেন বিয়াই শুনে তাতে ফুস করে ওঠে। জাঙ্কুক কিছু বলার আগে তে বলে, ভালো কথা জিজ্ঞাসা করতে হবে দুষ্টু মেয়ে, দুষ্ট একটা। আমার মতো মেয়েকে বিয়ে করে কেউ কখনো খারাপ থাকে বলো বিয়ান? কি বলো জিমিন? অলিভিয়ার হাসির মুখটা নিমেষেই কালো হয়ে যায়। তাই তো, আমি না আসলে ভাবতেই পারিনি আপনি এত তাড়াতাড়ি বিয়ে করে নেবেন। একটু বেশি তাড়াতাড়ি করে ফেলেছি, কিন্তু কি আর করা বলো বিয়ান? আসলে আমার পরিবার থেকে অনেক চাপ দিচ্ছিল বিয়ের জন্য। জাঙ্কুক আর জিমিন ভাবে জাঙ্কুক যে টাকার জন্য বিয়ে করতে রাজি হয়েছে, তে এটা বলে দেবে, কিন্তু ওদের দুজনকে অবাক করে দেয়।
চাপ কেন? বোকা মেয়ে, দেখো কিভাবে জিজ্ঞাসা করি কেন। আসলে তো আমাদের রিলেশন ছিল, গোপনে প্রায় 5 বছর রিলেশন করেছি। আমার পরিবার থেকে ব্যাপারটা জেনে যায়। তারা বলে না না, এই ফার্মার জাঙ্কুকের সাথে তোমার বিয়ে দেবো না। কিন্তু আমিও বলি, আমার ড্যাডকে সোজা বলেছি, বাবা সে গরিব হতে পারে কিন্তু ধনী না, ভালোবাসা সত্যিকারের। তখন বলল আমার ড্যাড, তাহলে ছেলের বাড়ি থেকে বলো বিয়ের প্রস্তাব দিতে। জাঙ্কুক তখন বলে বোনের বিয়ে দেওয়া ছাড়া সে কিভাবে বিয়ে করবে। আমি বললাম ভালোবেসেছে যখন অপেক্ষা করব। এই তো এইটুকুই কাহিনী। ভালোই তো, যাক আপনাদের পূর্ণতা দেখে ভালো লাগলো। অলিভিয়া বলে উঠে চলে যায়। আইও নাস্তা নিয়ে আসলে জাঙ্কুকদের হাত শক্ত করে ধরে। কি হলো? জিমিন আর আমি যেটা যতটুকু খাবো আপনিও ঠিক ততটুকুই খাবেন। কেন? মেহমান বেশি খেলে এগুলো নিয়ে পরে কথা হবে। কি হলো বাবা, খাও। জি খালাম্মা, খাচ্ছি। জাঙ্কুক একটু একটু করে খায়। তে জাঙ্কুকের হাতের দিকে তাকায়, সেই পরিমাণ খাবার তেও খায়। নাস্তার পর্ব শেষ হলে তাদের দুপুরের ভোজ খেতে দিয়ে দেয়। তে খাবার টেবিলে খাবারের আয়োজনের দিকে তাকায়। ইউনিক ইউনিক বাঙালিয়ানা খাবার, তে আগে কখনো দেখেনি এসব। জাঙ্কুক তের চোখ অনুসরণ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। লুনা তাদের খাবার বেড়ে দেয়। তেকে যাই দেওয়ার কথা জিজ্ঞাসা করা হোক না কেন, সে সবগুলোতেই হুমসূচক মাথা নাড়ে। জাঙ্কুক তের মাথা চেপে ধরে আবারও ইশারা করে না বলতে। তে এবার না বলে। তে মাছ নিয়ে পড়েছে মহা বিপদে। তখন তো তালে তালে হুম হুম বলে দিয়েছে, এখন এগুলো খাওয়া নিয়ে এসে পড়েছে বিপদে। এগুলো খাওয়া এত ঝামেলা জানলে ভুলেও নিত না। জাঙ্কুক তার প্লেটটা নিয়ে চিংড়ি মাছ থেকে খোসা ছাড়িয়ে দেয়, অন্য মাছের কাঁটা বেছে দেয়। নুনা, আইয়ু, অলিভিয়া তাকিয়ে থাকে জাঙ্কুকের কাণ্ডে। জাঙ্কুক না দেখার মতো করে এই মাছের কাঁটা বেছে দিতে থাকে। জাঙ্কুক আস্তে আস্তে খায়, যাতে তে আর তার খাওয়া একসাথে শেষ হয়। তেকে তাড়াহুড়ো না করতে হয়। জাঙ্কুকদের খাওয়া শেষ হলে আইয়ু, জাঙ্কুক, জিমিন আর তেকে তার রুমে নিয়ে যায়। খাবার টেবিলে নুনা আর গবলিন সুখকে বলে, আমার অনেক শখ ছিল জাঙ্কুকের সাথে আমার অলিভিয়াকে বিয়ে দেওয়ার। আমার দেখে মনে হয়েছিল ছেলেটা অনেক ভদ্র আর অনেক দায়িত্ববান। তোর বাবাকে আমি বারবার বলেছিলাম সুখ, জানিস, বলে আগে কিছু করুক তারপর নাকি কথা বলবে। সত্যি গিন্নি, তুমি ঠিক ছিলে। তখন যদি আমি তোমার কথা শুনে সুখের বিয়ের সাথে সাথে আমাদের মেয়ের বিয়ের পাকা কথাটাও বলে রাখতাম, এমন ছেলে লাখে একটা। যাক, এখন আফসোস করে লাভ নেই। তবে আমি ভেবে রেখেছি অলিভিয়ার জন্য জাঙ্কুকের মতো ছেলে খুঁজবো, আমার মেয়েটাকে যাতে এভাবে আগলে রাখে। তে রুমে গিয়ে জাঙ্কুকের দিকে তাকায় আর মুখ বাঁকায়। কি হলো বাবারে, আপনি তো দেখি কন্যা রাশি। কন্যা পিছু ছাড়ে না। আমরা আত্মীয়দের বাড়িতে এসেছি, এখানে তো স্টুপিডের মতো কথা কম বলুন। আমি ঠিক বলেছি। যাই হোক, এ নিয়ে আপনার সাথে আমার রাতে কথা হবে। বিকালে গবলিনের বাড়ির আশেপাশের মহিলাগণ আসে গবলিনদের বাড়িতে। নুনা তেকুককে বসার রুমে নিয়ে সোফায় বসায়। আশেপাশের মহিলারা দরজার সামনে জাঙ্কুকদের আনা জিনিসপত্রগুলো দেখতে থাকে। মহিলারা সবাই একজোট হলে আয়ু লতা দুব্য আর ধান আর চিনি নিয়ে আসে। গবলিন নুনা তেকুকের মাথায় ধান দুব্য দিয়ে তের মাথায় ঠেকাতে গেলে তে সবে বলতে যাবে তার শ্যাম্পু করা মাথায় এসব না দিতে। তখনই জাঙ্কুক তের হাত শক্ত করে ধরে ফেলে। তের মুখের সামনে গবলিন চিনি নিয়ে ধরলে জাঙ্কুক মাথা নিচু করে রেখে বলে, প্লিজ হা করুন। তে জাঙ্কুকের কথা মেনে হা করে। গবলিন তের গলায় একটা স্বর্ণের চেইন পরিয়ে দেয়। নুনা একটা জামদানি শাড়ি দিয়ে চিনি খাইয়ে দেয়। তারপর তাদের গ্রামের একে একে সব মহিলা থেকে মিষ্টি মুখ করিয়ে উপহার দেয়। গ্রামের সব মহিলা মোটামুটি খুশি জাঙ্কুকের বউ দেখে, সাথে আয়ুর বাপের বাড়ির লোকের আত্মা দেখে। গ্রাম প্রধান গবলিনও বেশ খুশি হয়ে যায় গ্রামের মহিলাদের সন্তুষ্টি দেখে। যাক, আয়ুর বাবার বাড়ির লোকেরা তাদের মুখ রেখেছে। শহরে এসব প্রচলন কম থাকলেও গ্রাম অঞ্চলে ছেলের শ্বশুর বাড়ির লোকজন যত বেশি জিনিসপত্র দিবে তত বেশি সম্মান। তাই ছেলের বাড়ির লোকজন এক প্রকার জোর দেয় যাতে গ্রামের লোকের কাছে মান থাকে। কম জিনিস মানে মেয়ের বাবাদের আত্মা কম। তাই তো মেয়ের বাবারা নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করে মেয়েরা যাতে সম্মানে থাকে শ্বশুর বাড়িতে। তাই তো জাঙ্কুকের অপছন্দ হওয়া সত্ত্বেও বোনের সুখের জন্য এত জিনিস নিয়ে আয়ু শ্বশুর বাড়িতে সে এসেছে। চিনি খাইয়ে মুখ দেখা যেতে শেষ হলে জাঙ্কুক সবার থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রওনা দেওয়ার আগে নিয়ম রক্ষার জন্য গবলিনকে তার পরিবার সহ নিমন্ত্রণ করে। শীত ফাগুনে মেয়ের জামাইকে পরিবার সহ নিমন্ত্রণ করতে হয়। জাঙ্কুক ভ্যানে গিয়ে বসার পর তে তাকায়। জাঙ্কুক বুঝেতে কি বলবে, তাকিয়ে না থেকে বলে ফেলুন, চিনি খাওয়ার বিনিময়ে যে গিফট দেয় আগে বলেননি কেন? জিমিন কথাটা শুনে হেসে ফেলে। হাসছো কেন জিমিন? এটা চিনি খাওয়ার বিনিময়ে নয় গো ভাবি। তাহলে?
এগুলো নিয়ম তেও। বউয়ের ভাই নতুন বিয়ে করলে তাদের নিমন্ত্রণ দিয়ে খাওয়াতে হয়, তারপর উপহার দিতে হয়। যদি অলিভিয়ার বিয়ে হয় আমাদেরও এমন দাওয়াত দিয়ে খাইয়ে মুখ দেখার উপহার দিতে হবে। অলিভিয়াকে কেন? অলিভিয়ার ভাইয়ের শ্বশুর বাড়ি, এই জন্য। এমন হলে তো জিমিনের হাজবেন্ড সহ আমাদের বাসায় নিমন্ত্রণ করতে হবে, তার মানে আয়ুকেও নিতে হবে। আপনি মনে হয় আমার কথা বুঝেননি তেয়াং, ভাইয়ের শ্বশুর বাড়ি। ভাবি তো সেম কথাই বললো ভাই, ভাবির বাবার বাড়ি তো আমার ভাইয়ের শ্বশুর বাড়ি, তাই না? জিমিন জাঙ্কুকের কথার মানে না বুঝলেও তে ঠিকই বুঝতে পেরেছে, যেহেতু তাদের সম্পর্কটা সাময়িক, তাহলে তের বাবার বাড়ি জিমিনের ভাইয়ের শ্বশুর বাড়ি ভাবা মিনিংলেস। তাই তে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকে। জাঙ্কুকদের বাসায় পৌঁছতে পৌঁছতে সন্ধ্যার পর হয়ে যায়। তে ঘরে ঢুকে সোজা উপরে চলে যায়, কি মনে করে আবারও নিচে নেমে আসে। বাড়ির অপর পাশে নিরিবিলি জায়গায় গিয়ে তার মা জ্যাকসনকে কল করে। এতদিন পর তের কল পেয়ে জ্যাকসন কল রিসিভ করে, চিন্তিত স্বরে বলে, মা আমার, কলিজা আমার, ঠিক আছে তুমি? কোনো সমস্যা হয়েছে? কিছু হয়েছে বলো। আচ্ছা মম, আমাদের নেইবাররা ফাফা চিনি খাইয়ে আমার ননদকে গিফট দিবে। কি বলছো বুঝিনি, ভালো করে বুঝিয়ে বলো। আহা, যা জিজ্ঞাসা করছি তার জবাব দাও। না, কেন দেবে? তারা তো তোমার ননদকে চিনে না। চিনি কেন খাওয়াবে, গিফট কেন দিবে? গুড কোশ্চেন। শোনো মাম, তুমি আমার ননদের শ্বশুরবাড়ির লোকজনকে ইনভাইট করবে, তারপর আঙ্কেল আন্টি ফুপি ফুপ্পা মামা মামি চাচু ছোটমণি সবাইকে বলবে, তোমার ফ্রেন্ডকে বলবে, সবাই যাতে চিনি খাইয়ে মুখ দেখার পর গিফট দেয়। ওয়েট এ মিনিট তে, তোমার শ্বশুরবাড়ি থেকে কি চাপ দিচ্ছে মেয়ে শ্বশুরবাড়ির লোকজনকে নায়র এনে সম্মান করানোর জন্য? নায়র কি মা? বিয়ের পর আত্মীয়রা দাওয়াত দিয়ে নতুন কাপড়কে মুখ দেখে গিফট দেয়। বাহ মম বাহ, মানে বাহ। আরে বা বলার মতো কি হলো? তুমি যখন জানো এসব করতে হয়, আমার ননদকে নিমন্ত্রণ করলে না কেন? বলো কেন? এই গ্রামে তো তোমারও শ্বশুর বাড়ি, জানার তো কথা, বললে না কেন? মায়ে বলে না পুত, খালা বলে বোন পুত, ফুপুর গোষ্ঠীর মতো হয়েছে তাই না? বিয়ে দিয়েছি বলে কথা বন্ধ করে সম্পর্ক ছিন্ন করেছো, যোগাযোগ বন্ধ করেছো। এখন ফোন দিয়ে তোমার ননদকে নিমন্ত্রণ করিনি সে কথা জিজ্ঞাসা করো কোন মুখে? মানুষের কথা হজম করতে শিখে গিয়েছি কিছুটা, তা না হলে এক্ষুনি তোমার কথার জবাব দিয়ে দিতাম। যাই হোক, তুমি তাদের সাথে কথা বলে আমাকে তারিখ জানাবে। তে কল রেখে দিলে জ্যাকসন অবাক হয়ে হবির দিকে তাকায়। কি হয়েছে, মুখ এমন কেন? তোমার মেয়ের এত অধপতন, যা বলার খুলে বলো। তারপর জ্যাকসন হবিকে সব খুলে বলে। হবি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, আদৌ কি সে সত্যি কথা শুনেছে? তে কল রেখে পিছনে ঘুরতেই জাঙ্কুককে দেখে থমকে যায়, অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি আপনি এখানে? তুমি এখানে কি করছো রাতের বেলায়? এদিকে কি করো জানো? ঘরে না দেখতে পেয়ে আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। আমি যেখানে যাই, জাহান্নামে যাই, তাতে আপনার কি? তুমি ভালো লাগবে না, আমাদের সেই সম্পর্ক নেই, আমি আপনার কেউ না। তাহলে তুমি বলতে আসেন কেন? এই কথাটা অভিমান নিয়ে বলেছিল। তখন ভ্যানে জাঙ্কুক কিভাবে ওই কথাটা বললো? জাঙ্কুক তখন তের অভিমান না বুঝিয়ে বলল, সরি, অনেকটা অধিকার খাটিয়ে ফেলেছি, ভুলে গেছিলাম নিজের অবস্থান। আসলে আচ্ছা ঠিক আছে, আসার হলে আসুন, না হলে সারা রাত এখানে বসে থাকুন। হন হন করে হেঁটে রুমে ঢুকে যায়। তেও পিছনে পিছনে যায়, গিয়ে দেখে জাঙ্কুক ইয়োনা আর জিমিনকে পড়াচ্ছে। তে উকি দিয়ে চলে যাবে ভেবে নিয়েও গেল না, রুমে ঢুকে খাটে গিয়ে বসলো, ভাবে জাঙ্কুক একবার হলেও তাকাবে। কিন্তু জাঙ্কুক এমন ভাবে ইয়োনা আর জিমিনকে পড়াচ্ছে যেন এই রুমে তাদের তিনজন বাদে চতুর্থ কোনো ব্যক্তি এক্সিস্টই করে না। অনেকক্ষণ বসে থেকে জাঙ্কুকের থেকে পাত্তা না পেয়ে জিন আর যিশুর কাছে চলে যায় ছায়াছবি দেখতে, সাথে চুগলিবাজি করতে। রাতে খাবার সময় আজকে জাঙ্কুক মাছের কাঁটাও বেছে দেয়নি, যিশু বেছে দেয়। রাতে তেও আর জাঙ্কুকের সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করেনি নিজ থেকে। নিজের দাম কেন কমাবে সে? চলেই তো যাবে 8 মাস পর, ভাব দেখে তো লাভ নেই। মনের ভেতরে দাও দাও করে আগুন জ্বলছে তার বাবার বাড়িকে জাঙ্কুক শ্বশুর বাড়ি মনেই করে না, তার মানে তেকেও সে মানে না বউ হিসেবে। চোখের সামনেতে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। ভুটকি ময়ূরী পার্কের নাতনি অলিভিয়া তার চলে যাওয়ার পর বিয়ে করার জন্য সিরিয়ালে দাঁড়াবে, আর জাঙ্কুক লটারির মাধ্যমে একজনকে সিলেক্ট করে সংসার করবে। না, এই কষ্ট তে সহ্য করতে পারছে না। পরের দিন জাঙ্কুক সদরে যাওয়ার পর জাঙ্কুককে কল করে দেয়। জাঙ্কুক কল রিসিভ করে। হ্যালো, গিয়েছেন? ওকে, বাই।
জাঙ্কুক কল রেখে দেওয়ার পর তের মন খারাপ হয়ে যায়। মানুষ বলে না, মেয়ে মানুষের বুক ফাটে কিন্তু মুখ ফুটে না, তেরও সেম হয়েছে। সময় চলে যায়, জাঙ্কুক বাড়িতে ঢুকতে দেখে জিন আর যিশু ঝগড়া করছে পাশের বাড়ির এক চাচির সাথে। জিমিন আর তে পাশে দাঁড়িয়ে আছে। ঝগড়ার মাঝেতে দৌড়ে এসে আঙ্গুল নাড়াতে যাবে ঝগড়া করার জন্য। জাঙ্কুক তখন তাড়াতাড়ি ছুটে এসে তের মুখ চেপে ধরে রুমে ঢোকায়। বাবারে বাবা, নতুন বউ কেন দৌড়াইছিল? ঝগড়া করার জন্য নাকি? আমার ছেলের বউ তোমার ছেলের বউয়ের মতো নাকি, হ্যাঁ, যে ঝগড়া করতে চলে আসবে? বাবারে বাবা, আদ্যবের কাটি দুই ঠাং বাটি, আদ্য বলা ছেলের বউ এক্কেরে, আদ্যবি আছে আমার ছেলের বউয়ের। তোমরা ঝামেলা থামাবে আম্মা, সারাদিন পর বাসায় এসে এসব ঝামেলা ভালো লাগে না আমার। আজকে চুপ হয়ে গেলাম শুধু আমার ছেলের জন্য, না হলে না হয় দেখতেন আমার আম্মা না। জাঙ্কুক আবারও তের মুখ চেপে ধরে। তে ছাড়ার জন্য ছটফট করতে থাকে। জাঙ্কুক উপায় না পেয়ে তেকে কোলে তুলে নিয়ে রুমের দরজা লাগিয়ে দেয়। সমস্যা কি আপনার? আপনি ঝগড়া করতে কেন চলে এসেছেন? ওই চাচির সাথে আপনি জীবনে পারবেন ঝগড়ায়? না পারলে নাই। ওই মহিলার কত বড় সাহস আমার দাদিকে কথা শোনাতে আসে, তাও সামান্য একটা ছাগল বাঁধা নিয়ে। তাতে আপনার কি? অনেক কিছু, আপনাকে বলতে যাব না, আপনি চুপ থাকুন। শান্ত হন আপনি। আপনি শুধু শুধু এসব করতে যাবেন না দয়া করে। হব না। আমার মাথা জানেন কতটা গরম হয়ে আছে? ওই মহিলার সাহস কত বড়, আমার দাদিকে বলে কি না। জাঙ্কুক থেকে হাত ধরে কাছে টেনে খাটে এনে বসায়। তারপর ব্যাগ থেকে একটা গোলাপের তোড়া বের করে তার হাতে দেয়। এগুলো কি? জাঙ্কুক আবারও ব্যাগে হাত দেয়। একটা বড় চকলেট সাথে নীল চুড়ি হাতে নিয়ে বলে, আমি জানি এগুলো সামান্য, কেমন লেগেছে জিজ্ঞাসা করবো না আমি। চুপ করেন তো মিয়া, আগে বলেন আজকে আমার জন্য গোলাপ আনছেন, কাহিনী কি? এমনি কোনো কাহিনী নেই। ও, আজকে তো ভ্যালেন্টাইন্স ডে তাই না? তা এত তাজা গোলাপ কোথায় পেলেন আপনি? তাও আসার সময়? দাম তো অনেক হবে মনে হচ্ছে। কিডনি দেখি তো আছে নাকি সাথে? রোমান্টিক বয়, আমার জন্য ভালোবাসা দিবস উপলক্ষে এনেছেন তাই না? বলেন বলেন। আপনার জন্যই এনেছি, তবে কোনো উপলক্ষে না। আমি সদরে কাজ করি, তার পাশে গোলাপ বাগান আছে। ওই বাগানের মালিক যিনি, ওনার কাছে আজকে যাওয়া হয়েছিল একটা কাজে। তো চাচাকে বললাম আমি এটা নিতে পারবো কিনা। চাচা বললো চাইলেই নিতে পারি। তখন আমি আপনার জন্য এনেছি। মূলত ওই লোকটা অসুস্থ হলে জাঙ্কুককে ডাকে, যাতে জাঙ্কুক চেক করে কিছু মেডিসিন লিখে দিতে পারে। আজকে জাঙ্কুক লোকটাকে বলে তাকে যদি কয়েকটা গোলাপ দেওয়া হতো, তখন সে জাঙ্কুককে গোলাপগুলো তুলে দেয়। তাহলে এই চুড়ি আর চকলেট এগুলা কি? এই চুড়িগুলো দেখলাম 5 টাকায় বিক্রি হচ্ছে, এই জন্য নিয়ে নিয়েছি। চকলেটও নিয়ে নিয়েছি। মিথ্যা বলেন কেন? এই চুড়ি 5 টাকায় দিবে? আমার ফ্রেন্ড একজন আছে, ওর গার্লফ্রেন্ডের জন্য গিফট কিনতে গিয়েছিল, তখন বলে আমি যাতে সাথে যাই। সে যখন গিফট কিনতে থাকে তখন আমার চুড়িগুলো অনেক পছন্দ হয়েছে, সাথে চকলেটটা নিয়েছি। চুড়িগুলো অনেক পছন্দ, মন থেকে আনা গিফট কখনো সামান্য হয় না। দাঁড়ান, শাড়ি চেঞ্জ করে নিই, চুড়ি আর গোলাপ সহ কিছু পিকচার ক্লিক করে দেবেন। এখন না, খেয়ে রাতে রুমে আসলে তখন তুলে দিই। ঠিক আছে। রাতে খাবার খাওয়া শেষ করে রুমে আসলে তেতা নীল শাড়িটা বের করে, জাঙ্কুককে বলে শাড়িটা পরিয়ে দিতে। জাঙ্কুকের গোলাপ থেকে আনা কয়েকটা গোলাপ তেতার চুলে বাঁধে। চুড়িগুলো পরে হালকা মেকআপ সেরে আয়নার সামনে শেষবারের মতো নিজেকে দেখে নেয়। গালে নরম ব্লাশ, ঠোঁটে হালকা গোলাপি আভা, সব মিলিয়ে যেন খুব সাধারণ তবে অদ্ভুত সুন্দর। ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে জাঙ্কুকের দিকে তাকাতেই সময়টা যেন 1 সেকেন্ডের জন্য থমকে যায়। জাঙ্কুক পুরো স্থির, চোখ দুটো বড় হয়ে গেছে, নিঃশ্বাস যেন আটকে গেছে। নিজের হুঁশ হারিয়ে ফেলেছে সে। সামান্য একটা তাঁতের শাড়ি কাউকে এতটা মানায়? এতটা সুন্দর লাগতে পারে একটা মেয়েকে? তার দৃষ্টি এতটাই গভীর যে একটু লজ্জা পেয়ে যায়। ঘরভর্তি নীরবতা, নতুন চুরির টুংটাং শব্দটাও যেন একটু বেশি শোনা যাচ্ছে। তে আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা ঠিক করে নেয়। মুখে হালকা মেকআপ, চুলে গুজে থাকা গোলাপ, সব মিলিয়ে খুব সাজানো, কিন্তু অতিরিক্ত কিছু না, যেন নতুন বউ। জাঙ্কুক দরজার পাশে দাঁড়িয়ে আছে, হাতে ফোন, কি বলবে বুঝতে পারছে না। হঠাৎ তে বলল, কেমন লাগছে আমাকে? অনেক সুন্দর। তাহলে ছবি তুলে দাও। এখন? তো কখন? কথা তো এটাই ছিল তাই না? জাঙ্কুক সামনে এগিয়ে আসে।
ঠিক আছে, দাঁড়াও। তে খাটের পাশে গিয়ে সোজা হয়ে দাঁড়ায়, হাত দুটো সামনে জড়ো করে রাখে, চোখ তুলতে পারছে না ঠিক মতো। জাঙ্কুক ফ্রেম ঠিক করতে গিয়ে কয়েকবার তাকায়, আবারও চোখ নামিয়ে নেয়। এত কাছ থেকে এভাবে তাকানো অদ্ভুত লাগছে তার। জাঙ্কুক বোঝে না জাঙ্কুকের এই অনুভূতি ভালো লাগা, নাকি এটা শুধু দায়িত্ব, নাকি অন্য কিছু। জাঙ্কুক খুব আস্তে করে বলে, আমার বউ, আমার আমার বউ জান। তে হঠাৎ জাঙ্কুকের দিকে তাকায়, এক সেকেন্ডের জন্য দুজনের চোখে চোখ পড়ে, আবারও তে লজ্জার চোখ নামিয়ে ফেলে। ছবি তোলা হয়ে যায়। দেখবে কেমন উঠেছে ছবিগুলো। জাঙ্কুক ফোনটা এগিয়ে দেয়। তে একটু ইতস্তত করে, তারপর কাছে এসে দাঁড়ায়, এতটাই কাছে যে দুজনের কাজ হয়ে যায়, দুজনেই অপ্রস্তুত হয়ে যায়, সামান্য সরে যায়, আবার হালকা হাসে। একটা একসাথে তুলি। তে খুব স্বাভাবিক ভঙ্গিতে কথাটা বলার চেষ্টা করে। জাঙ্কুক এক মুহূর্তে চুপ থাকে, তারপর খুব আস্তে মাথা নাড়ে। দুজন পাশাপাশি দাঁড়ায়, মাঝখানে সামান্য ফাঁক, যেন অচেনা দুজন মানুষ নতুন সম্পর্কের শুরুতে। তো বসে ফাঁকের ভেতরে অদ্ভুত টান অনুভব করছে জাঙ্কুক। জাঙ্কুক সেলফি মোড অন করে। হাত রাখবো? তে একটু ভেবে নিজের হাতটা তার হাতের পাশে আলতো করে রাখে। এটা পুরোপুরি ধরা নয়, একটু ছোঁয়া। তবুও সেই ছোঁয়াই দুজনের নিঃশ্বাস কেঁপে ওঠে। ক্যামেরায় টাইমার সেট করা ছিল, ঠিক তখনই ক্লিক হয়, ছবিতে ধরা পড়ে। কাপড় পিক তোলার পর তে জাঙ্কুককে বলে, হাতে হাত রেখে ছবি তুলি। জাঙ্কুক হাতটা বাড়িয়ে দেয়। তে ছবি তোলার পর আফসোসের সাথে বলে, একটা ছেলের হাত এতটা সুন্দর হওয়া ভালো না। কেন? এই যে এই ছবি পোস্ট করলে তো সবাই বলবে তে তুই জিতে গেছিস। তো এতে খারাপ কি? খারাপ এই জন্য কারণ আমি চাই সবাই বলুক তে তোর হাজবেন্ড খুব লাকি, তোর মতো ওয়াইফ পেয়ে সে জিতে গেছে। জাঙ্কুক তের চোখে চোখ রেখে শান্ত স্বরে বলে, তোমাকে যে পাবে সত্যি সে জিতে যাবে তেয়ুং। ইস যা দুষ্ট। ছবিগুলো থেকে তে শাড়ি পরা ছবি আর সাথে জাঙ্কুক আর তার হাতের ছবিটা পোস্ট করে লেখে, মি অ্যান্ড মাই ভ্যালেন্টাইন। তে জাঙ্কুকের ছবি পোস্ট করে না, এমনিতেই তে শিওর এই গরিব ফার্মার কন্যা রাশি। এর ছবি পোস্ট করলে দেখা যাবে 2-3টা মেয়ে ফেসবুকে সাবলামে করবে। এসব কিছুতেই মানা যায় না। 8-9 মাসের সংসারে আর কত ময়ূরের সম্মুখীন হবে তে জাঙ্কুকের দিকে শান্ত নয়নে তাকিয়ে মনে মনে ভাবে, এমন কি হতো যদি তাদের সংসারের শুরুটা অন্যরকম হতো, নতুন করে হতো, এই দেয়ালটা থাকতো না। জাঙ্কুক তের দিকে তাকিয়ে ভ্রু নাড়িয়ে জিজ্ঞাসা করে, কি? তুই মাথা নাড়িয়ে বলে, কিছু না। বারান্দার দিকে তাকিয়ে দেখো, আজকে পূর্ণিমার চাঁদের মতো আলো ঝকঝক করছে। বাইরে যাবে? তে হুমসূচক মাথা নাড়ে। জাঙ্কুক তার হাত ধরে চুপি চুপি বাহির হয়। জাঙ্কুক তেকে নিয়ে একদম বাইরে বের হয়। জাঙ্কুকের চোখ শান্ত আর সামনের দিকে স্থির। এই চাঁদের আলোয় জাঙ্কুকের সৌন্দর্য তের কাছে দ্বিগুণ মনে হচ্ছে। জাঙ্কুক তাদের জমির দিকে তেকে নিয়ে হাঁটতে থাকে। তের ভীষণই ভালো লাগছে, আর মনে বারবার বেজে উঠছে আমার ভেতর ও বাহিরে অন্তরে অন্তরে গানটি। জাঙ্কুক তাদের জমির সামনে নিয়ে এসে আঙুল দিয়ে দেখায়। জাঙ্কুক থেকে জমির শুরুতে যে মাচাটা আছে তাতে উঠিয়ে বসায়, পাশে সেও বসে। এই যে সিরিয়ালে জমিগুলো দেখছেন সব আমাদের, আর প্রতিটি ক্ষেতে কাকতোড়াগুলো আমি ওদিন লাগিয়েছিলাম। এখন আপনি হয়তো ভাবছেন আমি এখানে কেন নিয়ে আসলাম। আমি মানুষটা এতটা রোমান্টিক না, আর গ্রামে রাতের বেলায় আমাদের দেখলে ভাবে চুরি করার জন্য বের হয়েছি। চোর বলে উত্তম মাধ্যম কেলানিও খেতে পারি, তাই এখানে নিয়ে আসা। জানি আপনি হয়তো হাসবেন মনে মনে, আর শখানেক মনে মনে আমার গোষ্ঠী উদ্ধার করবেন। তে জাঙ্কুকের দিকে তাকায় আর ভাবে এই ছেলেটা নিজেকে আনরোমান্টিক বলছে। রোমান্টিকতার মানে হয়তো সে জানে না। নিজের প্রিয়তমার সাথে পূর্ণিমার চাঁদ রাতে পাশাপাশি হেঁটে ঘুরতে বের হওয়া, এই শান্ত পরিবেশ, এই শীতল বাতাস, পাশাপাশি বসা, এগুলো কি রোমান্টিকতা নয়? তে জাঙ্কুকের কাঁধে মাথা রাখে। জাঙ্কুকের মনে হতে থাকে তার হৃদস্পন্দন বেড়ে চলেছে। তে কাঁধে মাথা রাখার পর থেকেই তার নিঃশ্বাস ঘন ঘন পড়তে থাকে। তে জাঙ্কুককে বলে, একটা প্রশ্ন করি? বলো। আমি এখান থেকে চলে যাওয়ার পর ময়ূরীকেও এভাবে ঘুরতে নিয়ে আসবেন, তাই না? ময়ূরীর জন্য চুড়ি, ফুল এসব নিয়ে আসবেন। কারোর জন্য কারো স্থান খালি থাকে না তেয়ং, কেউ না কেউ সেই স্থান দখল করে নেয়। যেমন আমার জায়গাটা আপনার প্রেমিক বোগাম দখল করবে, তখন আমার সস্তা গিফটের পরিবর্তে দামি গিফট পাবেন। রাতে হয়তো দামি কোনো রেস্টুরেন্টে, পার্কে বা বিদেশে নায়াকারা পপো আপনার পছন্দের জায়গায় যাবেন। তে মন খারাপ করে বলে, তখন আপনার জীবন কত সুন্দর হবে, তাই না? জাঙ্কুক তের দিয়ে তাকিয়ে মনে মনে বলে,
তুমি ছাড়া আমার আবার কিসের জীবন তেয়াং? আমার জীবন ততক্ষণই সুন্দর থাকবে যতক্ষণ তুমি আমার পাশে থাকবে। তুমি হয়তো ভালোবাসার মানে বোঝো না। নির্দিষ্ট মানুষ ছাড়া বাকি সবাই কাছে থাকলেও নিজের চারপাশ অসম্পূর্ণই লাগে। তোমাকে ভালোবাসার পর বুঝেছি গরিবের কেন পছন্দের পোশাক একটাই থাকে। তুই কান্না ভরা চোখ নিয়ে দৃষ্টির সামনে রেখে ভাবে, আমার জায়গা আমি অন্য কারোর জন্য কিভাবে ছেড়ে দিয়ে চলে যাব? এই কেয়ার, এই যত্ন, এই পরিবার সব তো আমার। আল্লাহ, আপনি ভুল সময় সঠিক মানুষটাকে কেন আমার জীবনে এনে দিলেন? এই মানুষটা তো আমার, তাহলে কিভাবে ছেড়ে দেব অন্য কারোর জন্য? আপনি কেন এত ভালো জাঙ্কুক? খারাপ হলে কি খুব ক্ষতি হতো? যেতে তো কষ্ট হতো না আমার? আমার ঘুম পাচ্ছে জাঙ্কুক, ঘরে ফিরে চলুন। জাঙ্কুক থেকে হাত ধরে নামায় মাচা থেকে। তুই ঘরে ফিরে শাড়ি পরিবর্তন না করে শুয়ে পড়ে ওপাশ ঘুরে। জাঙ্কুক থেকে বলে, শাড়ি পরিবর্তন না করুন, অন্তত গোলাপগুলো খুলে তারপর ঘুমান। আমার তো কেয়ার করতে হবে না, ময়ূরীর কেয়ার করুন গিয়ে যান। জাঙ্কুক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তের বালিশের কাছাকাছি গিয়ে মাথা থেকে গোলাপগুলো খুলতে থাকে। হঠাৎ চোখ পড়ে তের মুখে আর গলায় মশার কামড়ের দাগ, হাতেও আছে অনেকগুলো। জাঙ্কুক পুনরায় দীর্ঘ নিঃশ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় খুঁজে পায় না। এই মশার কামড় নিয়ে সকালে কোন ইচ্ছা হয় আল্লাহ জানে। সকালে জাঙ্কুক ওঠার সময় দেখে জাগায় না, উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে স্টেশনের দিকে চলে যায়। বাড়িতে থাকলে এদের গলা লালচে ভাবের জন্য হয়তো তাকে লজ্জায় পড়তে হতো। জিমিনের ডাকে ঘুম ভাঙে তে উঠে সোজা কলপারে চলে যায়। ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলে যিশু ধমকিয়ে বলে, আক্কল আন্দাজকে হারাই ফেলছো, ঘুমটা দাও। এগুলো কি দেখায় বেড়ানোর জিনিস নাকি? তে যিশুর দিকে হা করে তাকে জিজ্ঞাসা করে, আমি কি দেখিয়েছি? ঘরে গিয়ে আয়নায় গলা চেক করো, তাইলেই বুঝবা। তে নাস্তা করে জিমিনের রুমের বড় আয়নায় গিয়ে নিজের গলাটা চেক করে, দেখে লাল লাল হয়ে আছে। তে প্রথমে ভাবে বাইট মার্ক, পরে খেয়াল করে দেখে বিচির মতো গোল হয়ে আছে। তখন বুঝে এগুলো মশার কামড়। তে তার রুমে গিয়ে গায়ে লোশন লাগিয়ে দেয়। তে রুমে বসে ফেসবুকের কমেন্টগুলো চেক করছিল আর জাঙ্কুককে মিস কল দিচ্ছিল। জেনি এসে দরজা নক করে, তখন আসবো? আরে জেনি ভাবি যে, আসো ভেতরে আসো, এতদিন পর আমার কথা মনে পড়লো। আরে আসবো আসবো করে আর আশাই হয়নি, কাজ ছিল অনেক। আজকে তেমন একটা কাজ ছিল না, তাই ভাবলাম আমার জায়ের সাথে একটু দেখা করে আসি। ভালো করেছো, আমিও একা একাই বসেছিলাম, গল্প করা যাবে। জেনির চোখ যায় তার গলা থেকে। তা তো অবশ্যই। গলায় বাইট মার্ক, রাতে ইরিশ পিটিশ বেশি হয়ে গেছে। অবশ্য তো হবেই, কালকে তো আবার ভালোবাসা দিবস ছিল, এই জন্য ভালোবাসাটা একটু বেশি হয়ে গেছে। যাও, কি যে বলো না ভাবি। তো বলো, শুধু কি মার্কে দিয়েছে নাকি গিফটও কিছু দিয়েছে? দিয়েছে তো, চুড়ি, চকলেট, ফুল। তে জেনিকে চকলেট আর ফুলগুলোর সাথে কালকে রাতের তোলা ছবিগুলো দেখায়। কাপল পিক ওয়েল পেপার, বাহ সুন্দর তো। তে একটু লজ্জা পায়। আমার কথা বাদ দাও, তোমাকে কি দিয়েছে ভাইয়া? তোমার ভাসুর ফুল আর কানের দুল দিয়েছে। কানের দুলটা আগের রমজানে পছন্দ হয়েছিল, টাকার জন্য তখন কিনতে পারিনি, কিন্তু লোকটা ঠিকই মনে রেখেছে। আস্তে আস্তে করে টাকা জমিয়ে কিছু ফসল বিক্রি করে আমার জন্য দুলগুলো কিনেছে, কালকে ভালোবাসা দিবস উপলক্ষে। তোমাকে তো ভাইয়া অনেক ভালোবাসে, তাই না? অনেক ভালোবাসে। তোমার জামাইও কম যায় নাকি? অনেক কেয়ারিং ছেলেটা। জাঙ্কুক ভাইয়ের চোখের দিকে তাকালেই বোঝা যায় সে কতটা ভালোবাসে তোমাকে। সত্যি? তুমি বুঝতে পারো না বুঝি? কি জানি। তখনই জাঙ্কুকের কল আসে তের ফোনে। ফোন স্ক্রিনে তাকিয়ে জাঙ্কুকের নাম দেখে তের মুখে মুচকি হাসি ফুটে ওঠে। কি কল করেছে তেইও? এত ব্লাশ করছো? তোমার তাই বোর্ড। জেনি তের হাত থেকে ফোনটা নিয়ে নেয়, তারপর কল রিসিভ করে লাউড স্পিকারে রাখে ফোনটা। হ্যালো হ্যালো, জেনি ভাবি তুমি? তেয়াং কোথায়? তেকে দিয়ে কি কাজ? কি কাজ বুঝো না, দুষ্ট মহিলা। তাই ভাইয়ার সাথে কি কি কাজ করো মনে হয় জানো না? না, আমিও সেম কাজ করবো। পিরিত পিরিত গো ভাবি, পিরিত। রাতে পিরিত করে হয় না যে দিনে এত পিরিত করতে হবে? দিন দুপুরে কিসের পিরিত? দিনে তার সাথে পিরিত না করলে রাতে কি সে আমাকে তার সাথে পিরিত করতে দেবে? জাঙ্কুকের কথা শুনে লজ্জায় জেনি থেকে ফোন নিয়ে নিতে কানে ধরে বলে, পরে কথা বলবো। জেনি জোরে জোরে হাসতে শুরু করে। এরপর তে আর জেনি অনেকটা সময় গল্প করে। যিশু আসে রুমে। বড়নাথ বউজে? জি দাদু। তোমার জন্য কুলবড়ি প্যারে রাখবো, যাওয়ার সময় মনে করাই দিও। সেলিনা বলতেছিল ওনাকে আচার বানাইবো। আচ্ছা দাদু। যিশু খেয়াল করে তে তাকিয়ে আছে। কি হ্যাবলার মতো তাকিয়ে আছো কেন? পাড়ার সময় না আমিও যাব, আমাকে নিয়ে যাবে?
গিয়ে কি করবে? আমি কখনো কুল গাছ দেখিনি বাস্তবে। ও দাদু, তাহলে তুমি বরং এখনই চলো, কিছু কুল বড়ি পেটে দিও, সাথে আমাকে আর তেয়ংকে কুল মাখা করে দিও। তুমি জানো না তেয়ং, দাদুর হাতের কুল মাখা কত মজা। দাদু, তুমি আজকে আমাকে কুল মাখা করে খাওয়াবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আসো দুজন, কুল বড়িগুলো আগে পেরে আনি। যিশু তের হাতে একটা ঝুড়ি দেয়, জেনির হাতে একটা ঝুড়ি দেয়। দুজন যিশুর পেছনে পেছনে বাড়ির উত্তর পাশে যায়। যিশু বাড়ির গাছে লাগানো ঝাড়টা নাড়া দেয়, সাথে সাথে অনেকগুলো বড়ই নিচে পড়ে। ওহেমজি ওহেমজি, দেখো দাদু, জেনি ভাবি দেখো না, কত কিউট লাগছে, এত কুল বড়ই গাছ থেকে কেমন ঝিরিঝিরি করে পড়ছে। নাদবু, তুমি শান্ত হও। দাদু, আমি ভিডিও করি, তুমি আরেকটা নাড়া দাও না। জেনি একটু ভয় পেয়ে যায়, কারণ যিশু খুব শান্ত প্রকৃতির লোক, এসব বাচ্চামো একেবারেই পছন্দ করে না। কিন্তু জেনিকে অবাক করে দিয়ে যিশু বলে, তোমার ছেলে মানুষে যে কবে যাবে উপরওয়ালাই জানে। ঝাড়া দিচ্ছি, কি করবে তাড়াতাড়ি করো। তে কুলপাড়াটা ভিডিও করে, তার অনেক ভালো লাগছে এসব। আগে জীবনে কোনোদিন এসবের সাথে পরিচয় সে হয়নি। ভিডিও করা শেষ হলে তাড়াতাড়ি কুলবড়িগুলো কুড়িয়ে নাও। তোমার ভুডিও নাকি কি, এসব করার জন্য কতগুলো কুল নষ্ট হলো। এগুলোও কিন্তু রিজিক, এসব অপচয় ভালো না। আচ্ছা দাদু, সামনে থেকে আর করবো না। এবার হলো তো লক্ষ্মী মেয়ের মতো কথা। যিশু থেকে কুলগুলো কুড়িয়ে দেয়। জেনির আগে থেকে অভ্যাস আছে, কিন্তু তের তো নেই। দুই ঝুড়ি কুল নিয়ে ঘরে গিয়ে বসে তিনজন। যিশু ছোট একটা বাটি নিয়ে তের ঝুড়ি থেকে কুল নেয়, তারপরে সেগুলোকে মাখা করে দেয় দুজনকে। ঝাল একটু কম দিয়েছি, ছোট নাতবউ ঝাল খেতে পারে না। তুমি আমার কথা মনে রেখেছো দাদু? দাদুর সব বিষয়েই খেয়াল থাকে। দাদু, এই মাখা তো অনেক মজা, তোমার হাতে তো জাদু আছে। আমি এখান থেকে চলে গেলে সত্যি এসবকে অনেক মিস করব। কোথায় যাবে তুমি? তে নিজের কথায় নিজেই ভেবাচাকা খেয়ে যায়। সে বুঝতেও পারেনি মুখ ফুসকে কি বলে ফেলেছে। আরে বেড়াতে যাওয়ার কথা বলছি, বুঝলে? তুমি কি ভেবেছিলে আমি একেবারের জন্য চলে যাব? কখনো না। আমার জামাই, মানে তোমার গুন্টু কি আমাকে এত সহজে ছেড়ে দেবে নাকি? আমার সংসার ছেড়ে তোমাকে কোথাও যেতেও দেব না। তুমি তো বলো আমি তোমাকে অনেক জ্বালাই, এখন কেন? নিজের মানুষ পাগল হলেও ফেলা যায় না, এই জন্য। না হয় তোমার মতো মেয়েকে কে রাখে? আমি আর গন্টু কত সুখে থাকতাম তুমি চলে গেলে। ওরে বুড়ি, নিজের নাতির মতো ঠেস দিয়ে কথা বলতে শিখে গেছো তাই না? জেনি এদের দুজনের মিষ্টি ঝগড়া দেখে হাসছে। যিশু তার দুই নাতবউর দিকে তাকিয়ে থাকে মায়া নিয়ে। তার এই সুখে যেন কারো নজর না লাগে। এই সুখের জন্যই তো এই বয়সেও নিজের দুই ছেলের সংসারের কর্তি হয়ে আছে এখনো। সময় চলে যায়। জাগক সন্ধ্যায় রুমে এসে তের সামনে একটা গোলাপ ফুল ধরে। আমার জন্য? তে ফুলটা হাতে নেয়। জাঙ্কুক তের হাতে ফুলটা দেওয়ার পর বলে, লোকে ঠিকই বলে। কি বলে? গাছের ফুল গাছে মানায়, হাতে মানায় না। কথাটা শুনে তের মুখ মলিন হয়ে যায়। জাঙ্কুক হাত থেকে ফুলটা নিয়ে তের কানে জুড়ে দেয়। নাও এভরিথিং ইজ পারফেক্ট। মানে? জাঙ্কুক থেকে আয়নার সামনে নিয়ে দাঁড় করায়। তারপর আয়না ইশারা করে বলে, ফুলের বাগানে ফুল মানায় তো? আপনি ফুলের বাগানের মতো স্নিগ্ধ, আর এই জন্য ফুলটা আপনার হাতে না, আপনার সৌন্দর্য বৃদ্ধিতে মানায়। বুঝলেন এবার? জাঙ্কুকের কথা শুনে তে খানিকটা লজ্জা পায়। লাজুক চেহারা নিয়ে আয়নায় তাকাতে দুজনের চোখাচোখি হয়। আপনি এত সুন্দর ফ্লার্ট করতে পারেন, আগে জানতাম না তো। সত্যিটা যদি তোমার কাছে ফ্লার্ট মনে হয় তবে ফ্লার্টই। আজকে কোন খুশিতে ফুল নিয়ে আসলেন? নাকি মালি চাচা আজকেও দিয়েছে? ফুলটা আমাদের হাসপাতালের পাশে একটা ছোট বাগান আছে, সেখান থেকে লুকিয়ে নিয়েছি। রোজ রোজ কেউ তো ফুল দেবে না, তাই না? ইউ মিন চুরি? আর তোমাদের হাসপাতাল মানে? জাঙ্কুকের প্রশ্নে ভেবাচাকা খেয়ে যায়। আমি যে হাসপাতালে কাজ করি সেখানে আর কি। হাসপাতালে কি কাজ করেন? আয়ার কাজ করি, মানে ওয়ার্ড বয়ের কাজ। এখন কি আমি আপনার নাম গরিব ফার্মার থেকে ছোট ওয়ার্ড বয় রাখবো? না, এমন কিছুতে সায় দিচ্ছে না আমার মন। আমার হাজবেন্ড হাসপাতালের ওয়ার্ড বয়? ইউ ওয়ার্ড বয় দুলাল? জাঙ্কুক, আমি ওয়ার্ড বয় জাঙ্কুক। চুপ থাকুন, এই নাম নিয়ে ফুটানি করা লাগবে না। এই ওয়ার্ড বয়ের চাকরির জন্য সব মেয়ের বাবারা আপনার জন্য এত পাগল? ওয়ার্ড বয় কি খারাপ যে পাগল হতে পারবে না? খারাপই তো। যাই হোক, আপনার সৌন্দর্য আর কাজের জন্য আমার মনে হয় কেউ আপনার জন্য পাগল না। আসলে আপনার ব্যক্তিত্ব সুন্দর, এই জন্য হয়তো। আর না হয় আপনি কন্যা রাশি, আমি শিওর। জাঙ্কুক হাসে তের কথা শুনে। হাসছেন কেন? হাসির কথা বললে হাসবো না, এটা কি হতে পারে আপনি বলুন? কি হাসির কথা বলেছি আমি? এই যে কন্যা রাশি, সব মেয়ে আমার জন্য পাগল। মিথ্যা তো বলিনি।
সত্যি হলে আমার সাথে এতদিন থাকার পরেও তো আপনার এক্সকে ভুলে আমার জন্য পাগল হতে পারলেন না। উচিত ছিল তো। আমিও হয়ে যেতাম যদি না আমার সিংহ রাশি হতো। আমি তো আপনার মতো কন্যা রাশি গরিব ফার্মার দুলাল ওয়ার্ড বয়কে ভালোবাসবো না, কখনো না। আপনার জন্য ময়ূরই ঠিক আছে। আকিকা কবে দিবেন? কিসের জন্য এত লম্বা নাম রাখলেন? এই জন্য নাম রেখেছি, শুকর করুন। আকিকায় যাওয়ার দরকার নেই। তে মুখ বাঁকিয়ে রুম থেকে চলে যায় জাংকুকের জন্য নাস্তা আনতে। জাংকুক পোশাক পরিবর্তন না করেই বসে থাকে। তে নাস্তা নিয়ে আসতে জিজ্ঞাসা করে, পোশাক পরিবর্তন কেন করেননি? একটু খেতে যাব, এসে একেবারে গোসল সেরে নেব। তে নাস্তা নিয়ে জাংকুকের পাশে বসে। জাংকুক রোজগারের মতো নিজে খাওয়ার সাথে সাথে তেকেও খাইয়ে দেয়। খেতে যাবেন কেন? খেতে কিছু কীটনাশক দেওয়ার আছে তাই। এত রাতে? দিনে টাইম পাই না, রাতে যা পাই তাতে কাজ করতে হবে, না হয় খাবো কি? আপনার অনেক কষ্ট হয় তাই না? ওয়ার্ড বয়দের প্রচুর কাজ থাকে সারাদিন, এরপর রাতে এসে এত কাজ। গরিব ফার্মারের জন্য এত চিন্তা বড় লোক ইয়ংয়ের। ওয়াও। চিন্তা তো একটু হয়, তবে আপনি কাজ করতে করতেই না এই সুঠাম দেহটা বানিয়েছেন, এটা কিন্তু ভালো। জাংকুক তের বোকা বোকা কথায় হাসে। জাংকুক নাস্তার প্লেটটা হাতে নিয়ে তের মাথায় হাত বুলিয়ে দিয়ে নিচে চলে যায়। তে জাংকুক চলে যাওয়ার পর মনে মনে বলে, আপনি হয়তো জানেন না জাংকুক, আপনার এই কেয়ারিং স্বভাব আর এত সুন্দর ব্যক্তিত্বের জন্য শুধু আমি না, যে কোনো মেয়ে ইমপ্রেস হতে বাধ্য। আপনাকে যদি আমি সঠিক সময় পেতাম, আপনাকে খুব করে নিজের করে রাখতাম। তে ফোনের লক খুলে ওয়ালপেপারের দিকে তাকায়। ওয়ালপেপারে কালকে রাতে তাদের দুজনের কাপল পিকটাতে দিয়ে রেখেছে। সবাই ঘুমিয়ে যাওয়ার পর জাংকুক বাড়িতে আসে। গোসল করে খাবার রুমে আসতে দেখে তেও এসেছে। জাংকুক প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। দাদু বলেছে আপনার জন্য বসে থাকতে। তার কোনো দরকার ছিল না, আমার একা একা খাওয়ার অভ্যাস আছে। তার আর দরকার নেই। তে গিয়ে হাত ধোয়। জাংকুক তের কাছে তাকিয়ে থাকে, তে কি করছে তা বোঝার জন্য। তে জাংকুককে পাটিতে বসায়। তে সামনে বসে ভাত মাখতে থাকে। ভাত মেখে জাংকুকের মুখের সামনে ধরে। জাংকুক হা হয়ে যায় তার এমন কাণ্ডে। কি হলো, হা করুন না। জাংকুক হা করতে তে খাইয়ে দেয়। আপনি অবাক হচ্ছেন তাই না আমার কাজগুলোতে? আমিও হই মাঝে মাঝে। আমার ভিতর কিছু পরিবর্তন তো এসেছে। আমার মমও বলে আমি নাকি পরিবর্তন হয়ে গেছি। আমি তেয়ং যেখানে আপোষ হতে রাজি না কোনোদিন কোনো বিষয়ে, সেখানে আপনার আর আপনার পরিবারের কাছে কত সুন্দর পোষ মেনে গেলাম। আগে লেট নাইট ক্লাবে পার্টি, দিনে লেট করে ওঠা, কলেজ ফাঁকি দেওয়া, আর মন ডেকে ডেকেও তুলতে পারতো না, সেখানে আমি এখন এত ভোরে ঘুম থেকে উঠি। তার অবদান হয়তো আপনাদের। কিছু পরিবর্তন হয়তো খুবই ভালো। পরিবর্তন হয়ে কি আপনি খুশি? দেখি কি মনে হয় জানি না। আচ্ছা, এই যে আমি আপনাকে খাইয়ে দিলাম, কেমন লেগেছে আপনার কাছে? বদ অভ্যাসের প্রথম লক্ষণ। এইসব কি কথা? বদ অভ্যাস কেন হবে? আপনি যখন এখান থেকে চলে যাবেন আর আমার কোনো অভ্যাস আপনাকে একা ফিল করাবে, তখন বুঝবেন কথাটা কেন বলেছি। এই কেয়ারিংটা আমার জন্য মোটেও ভালো নয়। কেন, প্রেমে পড়ে যাবেন নাকি? আমার মনে তো অন্য কোনো মেয়ের স্থান নেই, তাই মনের উপর হাত রাখা মুশকিল। তে লাস্ট বাইট জাংকুককে দিয়ে প্লেট নিয়ে উঠে চলে যাওয়ার সময় জাংকুকের গাল টেনে দিয়ে বলে, মনের উপর কারো হাতই থাকে না। তে চলে গেলে জাংকুক পাটিটা গুছিয়ে রাখে। তারপর সামনে দেখে ঝুড়ি ভর্তি কুল। জাংকুক সেখান থেকে পাকা একটা কুল তুলে নিতে দৌড়ে এসে হাত থেকে নিয়ে নেয়। কি হলো, হাত থেকে নিয়ে নিলেন কেন? এগুলো দাদু আমাকে দিয়েছে। তোমার থুড়ি, আপনার খেতে হলে গাছ থেকে পেরে খান। দয়াল বাবা কলা খাবা, গাছ লাগিয়ে খাও। অন্যজনের ঝুড়ির দিকে কেন চাই আরো? গাছটা কার? মানে কুল গাছটা কার? আমার শ্বশুরের। আজ্ঞে না, গাছগুলো আমি রোপণ করেছি। জায়গা তো আমার শ্বশুরের, আর তোমার শ্বশুর আমার বাবা, তাতে কি হয়েছে? ওটা আমার শ্বশুরের গাছ। জাংকুক এবার তের দিকে ডিসগাস্টিং লুক দেয়। খাবার ঘর থেকে বের হয়ে গুদাম ঘরে গিয়ে একটা কলা নিয়ে খেতে খেতে উপরে চলে যায়। পরের দিন সকালে নামজন ক্ষেত থেকে এসে মন মরা হয়ে বসে থাকে। তে নামজনের কাছে গিয়ে বসে, হাতে কুল আর লবণ মরিচ। আব্বা খাবেন? না আম্মা, তুমিই খাও। আপনার কি মন খারাপ? মন খারাপ না আম্মা, তুমি কি একটু জাংকুক বাবজানরে কল দিবা? আচ্ছা আব্বা, দিতেছি। তে কলের উপর কল করে। জাংকুক কল রিসিভ করে না। আব্বু, জাংকুক তো কল রিসিভ করছে না। হয়তো কাজে আছে, বুঝোই তো। জাংকুক 5 মিনিট পর কল ব্যাক করে। তে ফোন কানে ধরে বলে, কল দিলাম, রিসিভ করছিলেন না কেন? কাজে ছিলাম। কি করেন? আব্বা আপনার সাথে কথা বলবে।
এই সময় জাঙ্কুকের সাথে নামজন কথা বলবে এটা শুনে জাঙ্কুক একটু ভয় পেয়ে যায়। কোনো সমস্যা ছাড়া নামজন ডিউটি টাইমে কল করে না। হ্যালো বাবজান, এই সময় কল করে তোমার বিরক্ত করলাম না তো? কি বলছেন আপনি সব? বিরক্ত হব কেন? কিছু হয়েছে? আপনার কণ্ঠে এমন লাগছে কেন বাবা? মহাজন হান আজকে সকালে বলছে তারা টাকা দিতে, আর না হয় আমাকে জমি নাকি দখল করব, একটা ফসলও তুলতে দেব না। কিসব কথা বলছেন আব্বা? সুদের টাকার মাস হতে তো আরো 4-5 দিন বাকি আছে। সুদের টাকার সাথে জমি দখল করার কি সম্পর্ক? ফসল সহ জমি বিক্রি করার হলে তো আমি আর হবি চাচার কাছে যেতাম না, আর না তার মেয়েকে বিয়ে করতাম। কথাটা শুনে তোর মনটা খারাপ হয়ে যায়। শুধু ফসলি জমি বিক্রি করবে না বলে তাকে বিয়ে করেছে? এতদিন হয়ে গেছে, জাঙ্কুক কি তাকে একটুও ভালোবাসেনি? যদি ভালোবাসতো তাহলে এত সহজে কথাটা বলে দিতে পারতো না। ফোনে কথা চলাকালীন জমিদার মহাজন হান ঘরের সামনে এসে নামজনকে ডাকতে থাকে। নামজন, বাসায় আসো? বাপজান, রাখি এখন। আব্বা, হান চাচাই আসছে নাকি? নামজন ফোনটা তের হাতে দিয়ে ঘরের সামনে আসে তাড়াতাড়ি। মহাজন মশাই, আপনি এখন? আসতে হইল। আমার টাকাগুলো কবে দিবা? সময় তো একটু লাগবে মহাজন মশাই, আপনি হঠাৎ করে বললে তো আর এতগুলো টাকা দেওয়া সম্ভব না। সেটা তো আর আমার দেখার বিষয় না। আমি টাকা পাই, এখন টাকা দিতে হইব। আর না দিতে পারলে এই কাগজে একটা টিপসই দিয়ে দাও, তাইলেই হইব। তে দরজার সামনে এসে হানকে উদ্দেশ্য করে বলে। আর টিপসই কেন দেব সেটা তো বললেন না। বেয়াদব মেয়ে, তুমি কে? এত বড় সাহস আমাকে প্রশ্ন করো? মানলাম পেট ফুলে তাল গাছ হয়েছেন, এই জন্য কি বেয়াদব শব্দ কোথায় ব্যবহার করতে হয় সেটাও জানেন না? নামজন, আমি কিন্তু এবার জুতা দিয়ে মারবো এই মেয়েকে। কি হয় এই মেয়েটা তোমার? মারতে আসিস? তোকে জেল যদি না খাটিয়েছি আমার নামও তে না। যাও, ভেবেছিলাম আপোষে সব করব, কিন্তু এই মেয়ের জন্য তাও করব না। টাকা তো দিবি, জমির ফসলও তুলতে পারবি না। মহাজন মশাই, এমন কথা বলবেন না। ও ছোট মানুষ, ও কিছু বোঝে না, এই জন্য। আম্মা, তুমি ঘরে যাও। না আব্বা, আমি কোথাও যাব না। আব্বা, তার মানে এটাই সেই বেয়াদব মেয়ে যাকে জাঙ্কুক বিয়ে করেছে। বাহিরে কোলাহলের শব্দ শুনে যিশু আর জিন বাইরে আসে। হচ্ছেটা কি এখানে? চাচি, আপনি তো এত ভালো মানুষ, এই বেয়াদব মেয়েকে কিভাবে বিয়ে করে এনেছেন? কি বলতে চাও? আর নাতবউ, তুমি এখানে মুরব্বিদের সামনে ঘুমটা ছাড়া কি করো? দাদু, এই পেটলা টাকলা বুইরা বিনা কারণে আব্বার ফসলের জমি দখল করতে চাইতেছে। ল্যাদা মেয়ে, নাক টিপলে দুধ বের হবে, এই মেয়ে এত চ্যাটাং চ্যাটাং কিসের কথা তোমার? ঘরের বউদের থাকতে হবে দাসীর মতো, গলার আওয়াজ বাইরে আসে কিভাবে? আইন বুঝো? এক্ষুনি থানায় গেলে সবগুলোকে জেল খাটিয়ে জমি এমনিতেই দখল করতে পারি, তাই আওয়াজ নিচে। না হয় এদের বাপ বেটা দুজনকে জেল খাটাতে আমার 2 মিনিটও সময় লাগবে না। কি চাও, এখনই পুলিশে ফোন করি? না না, এমন কথা বলবেন না মহাজন মশাই, আমার স্বামী সন্তান তো কিছু করেনি, থানা পুলিশ আসছে কেন? আম্মা, আপনি চুপ করুন। এই বুড়া ভাম, তুই পুলিশের ভয় কি দেখাস? জানিস আমার একটা কলে তোর 14 গোষ্ঠী সহ জেলের চাটকি পেছানোর ক্ষমতা রাখি। আর তোদের মতো 2 টাকার মেয়েকে আমি পায়ের তলায় রাখি। সেটা 2 টাকার মেয়ে হবে, মনে কর তোর মা বোন বউ, তাদের সাথে আমার তুলনা করতে আসিস না। এই মেয়ে, তোর জিভ কিন্তু টেনে ছিঁড়ে ফেলবো আমি। নাতবউ, চুপ করো না। হান বাপজান, চাচির কথা শোনো। তুমি এখন বললে এত টাকা কোথা থেকে আনবো বলো? আর ওই জমি আমার নাতি নাতনি আর আমার ছেলের বউদের রিজিক, এই জমির জন্য এত কষ্ট করতেছে। আমার সারা বছরের ফসল, সেটা দখল করলে আমরা খাবো কি? সেটা তো আমার দেখার বিষয় না চাচি, খাও না মরো সেটা তোমাদের বিষয়। জমি আমার লাগবো, এত কথার পর তোমার কি মনে হয় আমি তোমাদের এমনি এমনি ছেড়ে দেবো? এমন করে কেন বলছেন মহাজন মশাই? আপনি তো বলেছিলেন সুদ নেবেন, সেটার তো এখন মাস পূরণ হয়নি, তাহলে টাকা কেন চাইছেন? কোনো প্রমাণ আছে আমি টাকার বিনিময়ে সুদ নিব বলছিলাম? আমি বলছিলাম 1 মাস পর জমিটাই নিয়ে নিব। তোর কাছে কি প্রমাণ আছে যে আব্বা তোর থেকে টাকা নিচ্ছে? তোর কাছ থেকে আব্বা কোনো টাকা নেয় নাই। আর কি প্রমাণ আছে আব্বা তোকে বলছিল টাকার বদলে জমি দিবে? বল। নাতবু, চুপ করো বলছি, না হলে দেখবে কি করি। কেন চুপ করবো দাদু? দেখছো না ছোট লোকটা কি করছে? এই মেয়ে, তুই কিন্তু বেশি বার বেড়েছিস। অনেক দেমাগ না তোর? তোকে যদি ভরা মজলিসে আমার পায়ে না ধরিয়েছি, আমার নামও হান না। ইয়াক থু। তে থু বলার সাথে সাথে হানের মুখের ভঙ্গিমাটা পরিবর্তন হয়ে যায়, একদম রক্তিম বর্ণ ধারণ করে। তের দিকে আস্তে আস্তে বলে, কি বললি কি তুই? হান তের
গালে চড় দিতে যাবে, তক্ষুনি হানের হাত জাঙ্কুক এক হাতে ধরে নেয়, অন্য হাত দিয়ে তেকে বুকের সাথে জড়িয়ে নেয়। তোর সাহস তো কম না, আমার হাত ধরিস, তাও এই 2 টাকার মেয়ের জন্য। এই মহাজন হানের সামনে আজ পর্যন্ত কেউ চোখ তুলে তাকিয়ে কথা বলার সাহস পায় না, সেখানে তুই আমার হাত ধরেছিস? এত সাহস কোথায় পাস তুই? আপনার সাহস দেখে আমিও অবাক হচ্ছি। আমার স্ত্রীর গায়ে আপনি হাত তোলার সাহস কোথায় পান? আর কি 2 টাকার মেয়ে লাগিয়ে রেখেছেন? স্ত্রী হয় আমার স্ত্রীর গায়ে হাত তোলার অধিকার তো আমি আমার বাবা মাকেও দিব না, সেখানে আপনি গ্রামের মহাজন মাত্র। তুই জানিস তোর বউ এই মেয়ে আমার সাথে কি করেছে? যাই করুক, সেটা শাসন করার জন্য আমি আছি। তেয়ং যদি কোনো দোষ করে থাকে তো আপনি আমাকে বলতেন, দরকার পড়লে আমি শাসন করতাম। কিন্তু আপনাকে কি অধিকার দিয়েছে আমার স্ত্রীর দিকে তেড়ে আসার? কি স্ত্রী লাগিয়ে রেখেছিস? শহরে 2 কলম পড়ে কি মহা জ্ঞানী হয়ে গেছিস? স্ত্রী মানে পায়ের তলায় স্থান, সেখানে সেবা করে জান্নাত পাবে, আর সে পা দিয়ে লাথি দিলে ঘর ছাড়া হবে। এইসব স্ত্রীর জন্য তুই আমার সঙ্গে পাঙ্গা নিচ্ছিস? স্ত্রী মানে আপনার কাছে পায়ের তলার জুতো হলেও আমার কাছে স্ত্রী মানে অর্ধাঙ্গিনী মানে জানেন তো, নিজের অর্ধেক অংশ। সে আমার স্ত্রী, সে আমার শক্তি, সে আমার ভালোবাসার আরেক নাম। সে আমার পায়ে থাকার জন্য নয়, তাকে আমার কাঁধে কাঁধ মিলিয়ে জীবন পার করার জন্য এনেছি। সুখে দুঃখে একসাথে সঙ্গী হব বলে এনেছি। বিছানায় রাত কাটানো আর অসম্মানের চোখে দেখার হলে তো আমার বিয়ে করে কবুল বলার দরকার ছিল না। শাসন গাছিয়াতে গিয়ে 50 টাকার বিনিময়ে রাত কাটিয়ে আসলেই হতো। এর বিনিময়ে অন্তত একটা মেয়ের জীবন তো বেঁচে যাবে আপনার মতো মানুষকে বিয়ে করার হাত থেকে। শহরে গিয়ে 2 কলম শিখা অনেক কথা শিখা গেছো তাই না? এতই সম্মানের তোর বউ? আচ্ছা ঠিক আছে, আমারও টাকা চাই না। হয় তোর বউ সবার সামনে আমার কাছে মাপ চাইবো, আর না হয় তোদের জমি আমার দখলে। একটা ফসলও নিয়ে যেতে পারবি না, সারা বছর না খেয়ে থাকতে হইব। এবার চয়েস তবু কাছে। চয়েস করার কি আছে? তুই পারলে নিয়ে দেখা জমি, আমিও দেখি। আর বাকি রইল খাবার বিনিময়ে নিজের স্ত্রীকে অসম্মান করা। তাহলে শুনে রাখ, ওই খাবার খাওয়ার আগে আমি জাঙ্কুকের যাতে মরণ হয়। গন্টু, তুমি নাক বউড়ো নিয়ে ঘরে ঢুকো তো। নামজিন পেকুক রুমে ঢুকলে যিশু হানের মুখের উপরে দরজা লাগিয়ে দেয়। নাক বউকে নিয়ে রুমে যাও। আরে জিন, তুমি রান্না বসাও, আমি ছায়াছবিটা দেখে আসি। নামো, যা কিছুক্ষণ শুয়ে থাকবা। জাঙ্কুক তেকে নিয়ে রুমে যায়। রুমে গেলে তে জাঙ্কুকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। কান্না করছেন কেন? হান চাচা কি কিছু বলেছে আপনাকে? না। তাহলে আমার জন্য আপনাদের ফসলি জমিটা চলে গেল। যা চলে গেছে সেটা আমাদের রিজিক, আর রিজিক নিয়ে যাওয়ার মালিক তো আল্লাহ। তিনি যেমন দিয়েছিল তেমন নিয়ে চলে গেছে, আর তার ইচ্ছে হলে ভবিষ্যতে আবার দিতেও পারে। এটা নিয়ে কান্না করার কি আছে? আপনি কি আমার উপর রেগে আছেন? না, শুধু আমি না, ঘরেতে কেউ রেগে নেই। দাদু দেখেন না কত স্বাভাবিক, ছায়াছবি দেখতে চলে গেল। তার মানে সে একটু নারাজ হয়নি। আমি তো কয়েক মাস পর চলে যাব, আপনি তো জানেন। আর না আমাদের মাঝে এমন কোনো সম্পর্ক আছে, তাহলে আপনি নিজেদের সারা বছরের ফসলের জমিটা কেন এভাবে যেতে দিলেন? আপনি চাইলেই তো আমাকে মাপ চাওয়াতে পারতেন। হয়তো পারতাম, কিন্তু আমি করব না। আপনি হয়তো 8 মাস পর চলে যাবেন, কিন্তু 8 মাস তো আপনি আমার নামের সাথে জড়িত, আমার স্ত্রী। যতদিন আমার নামের সাথে আপনার নাম জড়িত থাকবে, ততদিন আপনার সম্মানের ভালো মন্দের দায়িত্ব তো আমার। তাহলে কিভাবে আপনাকে আমি তখন অসম্মান হতে দেব? শুধুই কি দায়িত্ব? এর থেকে বেশি হলেও কি? আপনি আমার জীবনে অতিথি পাখির মতো, শীত পোহালেই চলে যাবেন। আপনার জীবনে বসন্ত তো দিয়ে যাব, কি জানি, হয়তোবা। তবে জানেন তো, সবার জীবনে বসন্ত আসে না। কারো কারো জীবনে বসন্ত স্কিপ হয়ে ডিরেক্ট গ্রীষ্মের আগমন হয়। শীতের ঝরে যাওয়া পাতার জন্য মাথার উপর ছায়াটুকুও থাকে না।